স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আজকের ভিডিওতে দ্বাদশ শ্রেণী বাংলা সাহিত্যচর্চা গ্রন্থে অন্তর্ভুক্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রূপনারায়ণের কূলে কবিতাটির পূর্ণাঙ্গ ব্যাখ্যা বিশ্লেষণ এবং কবিতাটির পাঠ এবং কবি পরিচয় সম্পর্কে দু চারটি গুরুত্বপূর্ণ কথা জেনে নিব, যেগুলি তোমাদের কার্যকরী হবে সিবিএসসি এবং ডাব্লিউবি বোর্ডের ক্লাস দ্বাদশ শ্রেণী ক্লাসের পরীক্ষার স্কুল বোর্ডের পরীক্ষার জন্য, এছাড়া কম্পিটিটিভ পরীক্ষা এসএলএসটি এবং পিএসসি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজকের ভিডিওটি। তবে তোমরা চোখ রাখো আজকের ভিডিওর দিকে কোনো স্কিপ না করে। রূপনারায়ণের কূলে কবিতাটির বিস্তারিত আলোচনা করার আগে কবি সম্পর্কে দু চারটি কথা আমরা জেনে নিই। জানা গেছে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের 15 সন্তানের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন চতুর্দশ। তার জন্ম হয়েছিল 7ই মে 1861 খ্রিস্টাব্দে, বাংলায় 25শে বৈশাখ 1268 বঙ্গাব্দে। জন্ম হয় জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। এছাড়া আমরা জানতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা হিন্দু মেলার উপহার 1281 বঙ্গাব্দে 30শে মাঘ প্রকাশিত হয়। 13 বছর 8 মাস বয়স থেকে তিনি কবিতা লেখা শুরু করেন। সাহিত্য জগতে তার পদার্পণ ঘটে এবং ধীরে ধীরে নতুন নতুন সাহিত্য রচনার মধ্য দিয়ে তার নাম আরও খ্যাতি হতে থাকে। তিনি একদিকে যেরকম কবিতা, গল্প, উপন্যাস, অন্যদিকে নাটক, প্রবন্ধ আরও অনেক কিছুই তিনি রচনা করেছেন। জানা গেছে 18 বছর বয়সের মধ্যে কবি বনফুল, কবি কাহিনী, ভানু সিংহের পদাবলী, শৈশব সঙ্গীত ও রুদ্রচণ্ড এই সমস্ত বিখ্যাত গ্রন্থ, নাটক রচনা করেছেন। এছাড়া জ্ঞানাঙ্কুর পত্রিকায় প্রকাশ করেছে ভুবনমোহিনী প্রতিভা, তার প্রথম লেখা গদ্য প্রবন্ধ। জানা গেছে 1884 খ্রিস্টাব্দ থেকে রবীন্দ্রনাথ ঠাকুর পিতার আদেশে বিষয়কর্মে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতেন, যেমন শিলাইদহ, শাজাদপুর। সেই সময় তিনি সাহিত্য রচনা করতেন। এছাড়াও 1912 খ্রিস্টাব্দে ইংরেজি অনুবাদ গ্রন্থ গীতাঞ্জলি দ্য সং অফারিংসে প্রকাশিত হয় এবং 1313 সালে নোবেল পুরস্কারে সম্মানিত করা হয় তাকে। এছাড়া তার কতগুলি উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ ছিল মানসী, সোনারতরী, চিত্রাক, বলাকা, পূরবী, মহুয়া, আকাশপ্রদীপ, নবজাতক, রোগসজ্জা, আরোগ্য এই সমস্ত বিখ্যাত কাব্যগ্রন্থ। বিখ্যাত উপন্যাসগুলির মধ্যে ছিল নৌকাডুবি, গোড়া, যোগাযোগ, ঘরে বাইরে, চতুরঙ্গ, 4 অধ্যায়, শেষের কবিতা এই সমস্ত বিখ্যাত উপন্যাস। এছাড়াও নাটক ছিল রাজা ও রানী, বিসর্জন, রাজা, ডাকঘর নাটক, মালিনী, অরূপরতন, রক্তকরবী ইত্যাদি উল্লেখযোগ্য নাটক। জানা গেছে 1941 খ্রিস্টাব্দে 7ই আগস্ট এই মহান মনীষী, বাংলা সাহিত্যের উজ্জ্বলতম জ্যোতিষ্ক রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনাবসান ঘটে। মৃত্যুকালীন তার বয়স ছিল 80 বছর 3 মাস। আজকে আমরা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতা রূপনারায়ণের কূলে এই কবিতাটি পাঠ করব এবং কবিতাটির প্রতিটি লাইন বিস্তারিত আলোচনা করে তার ভাবার্থ বলার চেষ্টা করব। রূপনারায়ণের কূলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তে রক্ষরে দেখিলাম আপনার রূপ, চিনিলাম আপনারে আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়।
সত্য যে কঠিন, কঠিনেরই ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। আমৃত্যুর দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে, মৃত্যুতেই সকল দেনা শোধ করে দিতে। এখন আমরা জেনে নিই রূপনারায়ণের কুলে এই কবিতাটির মূল উৎস বা কোথা থেকে নেওয়া হয়েছে এবং কবে কোথায় লিখেছিলেন তিনি। রূপনারায়ণের কুলে কবিতাটি 13ই মে 1941 খ্রিস্টাব্দে রাত ঠিক 3:15 শান্তিনিকেতনের উদয়ন গৃহে বসে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি লিখেছিলেন। আমরা স্ক্রিনে সেই উদয়ন গৃহের ছবিটি দেখতে পাচ্ছি। জানা গেছে কবিতাটি প্রথম প্রকাশিত হয় জয়শ্রী পত্রিকায়। এর পরবর্তীকালে শেষ লেখা কাব্যের 11 সংখ্যক কবিতা এটি। এই কাব্যটি প্রকাশিত হয় 1941 খ্রিস্টাব্দে। আমরা জানতে পারি রবীন্দ্রনাথ ঠাকুরের এই কবিতাটি যখন লেখা হয়েছিল বা যার কাছ থেকে আমরা তার তথ্য জানতে পারি, সে কবিতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন তার রচনায়, সে ছিল রানীচন্দ। ইনি ছিলেন রবীন্দ্র বিশিষ্ট অনুগামী। রবীন্দ্রনাথের মৃত্যুর শেষ কয়েকটি বছর রবীন্দ্রনাথের সঙ্গেই তিনি কাটিয়েছেন। জানা গেছে রানীচন্দ রবীন্দ্রনাথ সম্পর্কে 2-4টি কথা তার লেখাতে পাই এবং তার বইয়ের নাম ছিল আলাপচারী রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের জীবনের শেষ কয়েকটি দিনের ঘটনা দিনলিপি আকারে লিপিবদ্ধ করে রেখেছেন তিনি। আমরা স্ক্রিনে সেই ছবিটি দেখতে পাচ্ছি। আলাপচারী রবীন্দ্রনাথের জীবনের কয়েকটি কথা এই বইয়ে দেখতে পাচ্ছি আমরা। এবার আমরা কবিতাটির মূল গর্ভে প্রবেশ করছি। কবিতাটির প্রথম 2 লাইন রয়েছে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। এই যে 4টি লাইন, এই লাইনটির মানে কি সেটা আমাদের খুঁজে বের করতে হবে। আমরা সাধারণত একটি ভুল করে ফেলি, রূপনারায়ণ, এখানে রূপনারায়ণ একটি নদী রয়েছে, কিন্তু আসলে এটা নদীর কথা নয়, এটি রয়েছে রূপনারায়ণ। কবিতাটির প্রথমেই একটি লাইন রয়েছে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। এই অন্তর্নিহিত মানে জানার আগে আমাদেরকে জেনে নেওয়া উচিত রূপনারায়ণ বলতে এখানে কি রূপনারায়ণ অর্থাৎ রূপনারায়ণ একটা নদী রয়েছে, সেই রূপনারায়ণ নদীটি কোথায় অবস্থান করছে। নদীটি পশ্চিমবঙ্গের পশ্চিমে মালভূমি অঞ্চলের একটি নদ। এটি দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহ। নদীটি ছোটনাগপুর মালভূমি থেকে উৎপন্ন হয়ে পরবর্তীকালে হুগলি নদীতে মিশেছে। এখানে কবি প্রবাহমান জীবনধারার কথা বলেছেন। নদীর জল যেমন উৎস থেকে মোহনা পর্যন্ত প্রবাহিত হয়, তেমনি আমাদের জীবনও শৈশব থেকে যৌবন এবং যৌবন থেকে বার্ধক্যে এইভাবেই কিন্তু বয়ে চলে। এই বিষয়কেই কবি প্রধানত রূপনারায়ণ বলে উল্লেখ করেছেন, অথবা হয়তো রবীন্দ্রনাথের রূপময় ও বাস্তবিক জীবনের কথাও এখানে তুলে ধরেছেন। প্রথম লাইনে রয়েছে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম। কবি এখানে জেগে ওঠার কথা বলতে কি বুঝিয়েছেন? কবি হয়তো বলতে চেয়েছেন, নিদ্রামগ্ন কবি হঠাৎই স্বপ্ন কল্পনার মধ্যে অন্ধকারের মধ্য দিয়ে দিনের আলোতে জেগে উঠেছেন। এখানে বলা যায় কবির আত্মজাগরণ ঘটেছে। দেখা যায় রূপনারায়ণের কুলে পৌঁছে কবি নবচেতনার জাগরণ ঘটিয়েছেন। রূপনারায়ণের কুলে পৌঁছেই এই নবচেতনার জাগরণ ঘটেছে, অর্থাৎ জীবন নদীর শেষ কিনারায় এসে পৌঁছে গেছে। কবি জীবন সায়ান্নে পৌঁছে তিনি জীবনকে উপলব্ধি করার চেষ্টা করেছেন। জীবনের সত্য কোনটি মিথ্যা সেটা তিনি বিবেচনা করতে পারছেন। এর পরবর্তী লাইনগুলো পড়লে আমরা আরও পরিষ্কার বুঝতে পারব। এরপরে রয়েছে,
জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। অর্থাৎ কবি জীবন সায়ান্নে পৌঁছে বুঝতে পেরেছেন যে কঠিন বাস্তবের একটি ছবি তার মানসপটে উদয় হয়েছে। আসলে এটি স্বপ্ন নয়, এটি কঠিন বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে যেন চরম অভিজ্ঞতায় প্রতি পদে পদে হোঁচট খেতে হয় মানুষকে। আর সেই বাস্তব সত্যটাই কবি বুঝতে পেরেছেন। তাই তো পরের লাইনে বলেছে, রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। এখানে আপনার রূপ বলতে কবি তার নিজের রূপের কথা বলেছেন, অর্থাৎ নিজের জীবনের কথা বলেছেন। চরম অভিজ্ঞতা, এতদিনে তার অভিজ্ঞতার চরম সীমায় পৌঁছে জীবন সায়ান্নে এসে তিনি জীবনের মূল্য বা জীবনে বেঁচে থাকার যে মূল্য, সে মূল্যটা নির্ধারণ করতে পারছেন। কবি জীবনের দ্বার প্রান্তে পৌঁছে রক্তের অক্ষরে নিজের রূপকে দেখতে পেয়েছেন। আর চলমান জীবনের দুঃখ কষ্ট আঘাত যন্ত্রণায় দগ্ধ হয়ে অতীত অভিজ্ঞতা থেকে সাক্ষ্য প্রমাণ নিয়ে বর্তমানে চলার চেষ্টা করেছেন। বলেছেন যে এটিই হলো মানুষের জীবন। তাই তো এই লাইনটি লিখেছেন কবি, সত্য যে কঠিন, কঠিনের ভালোবাসিলাম, সে কখনো করে না বঞ্চনা। অর্থাৎ কবি বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে এই কথাটি ভেবেছেন। বাস্তববাদী কবির কাছে সত্য কঠিন হলেও তিনি কিন্তু কঠিনকেই ভালোবেসেছেন। কারণ কবি জানেন সত্য সর্বদা নির্মম এবং অপ্রিয় হয়, কঠিন হয়, কিন্তু সত্যকেই কবি বরণ করে নিয়েছেন এবং তাকেই ভালোবেসেছেন। কবি জানেন সত্য কখনো ঠকায় না, অর্থাৎ বঞ্চনা করায় না। স্বপ্ন মানুষকে প্রতারণা করায়, এক মোহজালের মধ্যে মানুষকে বেঁধে রাখে স্বপ্ন। তাই তো কবি সত্য কঠিন হলেও তাকে বরণ করে নিতে চেয়েছেন। এরপরের যে লাইনটি রয়েছে, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন, সত্যের দারুণ মূল্য লাভ করিবারে এবং মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে। এই শেষের তিনটি লাইন খুবই খুবই গুরুত্বপূর্ণ তিনটি লাইন। এই তিনটি লাইনের মধ্য দিয়ে কবি জীবনের বেঁচে থাকার সারমর্ম বা জীবনের সার বস্তুর কথা তুলে ধরেছেন। জীবন সায়ান্নে এসে কবি দেখেছেন প্রতিটি দুঃখের মধ্যেই আছে এক নির্মম সত্য, আর সত্য কঠিন হলেও তা লাভ করতে চেয়েছেন তিনি। কবি সত্যের মূল্য দিতে চান মৃত্যুর মধ্য দিয়ে, আর সকল দেনা অর্থাৎ সকল ঋণ শোধ করতে চান। কারণ কবি বলতে চেয়েছেন জীবনের প্রকৃত সত্যকে জানতে পারলেই সত্যের প্রকৃত মূল্য নির্ধারণ করা সম্ভব। কবি বলেছেন পৃথিবীটা অনেকটা ভাড়া বাড়িতে থাকার মতন বিষয়। মানুষ পৃথিবী থেকে সব কিছু গ্রহণ করে ঠিক সময় হলেই কিন্তু তাকে চলে যেতে হয়। আর এই কারণেই তো কবি প্রকৃতির কাছে ঋণী থেকেছেন। প্রকৃতির রূপ রস গন্ধ স্পর্শ লাবণ্য সব কিছু ভোগ করেছেন কবি। তারপরে জীবনের একটা শেষ প্রান্তে এসে তাকে পৃথিবী অর্থাৎ প্রকৃতি ছেড়ে চলে যেতে হচ্ছে, অর্থাৎ প্রকৃতির কাছে পৃথিবীর কাছে যেন কবি ঋণী থেকে যাচ্ছেন। তাই সে ঋণ কবি মৃত্যুর মধ্য দিয়ে সমস্ত দেনা শোধ করে দিতে চান। তবেই কবির জীবন সার্থক হয়ে উঠবে, অর্থাৎ মানুষের জীবনও তেমনি, মানুষের জীবন তবেই সার্থকতা লাভ করবে বলে কবি মনে করেন। আজকে শেষ করলাম রূপনারায়ণের কুলে কবিতা থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ লাইন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করলাম। তোমাদের আলোচনাটি কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।